রাস্তায় ধান রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ। ৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা। চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন ডিসিএসপিরা, বলছেন হাসনাত। এবং সর্বশেষ জানাবো প্রবাসীদের ভোট নিয়ে নতুন ভাবনা ইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাস্তায় ধান রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ। নাটোরের গুরুদাসপুর উপজেলা মসিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের প্রধান সড়কটি পাকা হয়নি গত 50 বছরেও। বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সমাধান না পেয়ে কাদাযুক্ত রাস্তায় ধান রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানায় এলাকাবাসী। এ ঘটনার পর সরেজমিনে রাস্তা পরিদর্শন করে দ্রুত সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয়রা জানান, বাহাদুরপাড়া থেকে হিমনগর ও চরপিপলা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি 3টি গ্রামের প্রায় 15,000 মানুষের একমাত্র যাতায়াতের পথ। স্কুল, কলেজ, হাসপাতাল ও হাটবাজার সহ দৈনন্দিন প্রয়োজনে মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকে। এছাড়া প্রায় 1500 বিঘা ফসলি জমির কৃষিপণ্য পরিবহনের এই রাস্তার উপর নির্ভরশীল কৃষকরা। স্থানীয় যুবক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা জন্মের পর থেকে এই রাস্তায় একই অবস্থা দেখছি। 50 বছরেরও কোনো উন্নতি না হয় আজকে ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছি। কাদা রাস্তায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু কিশোরীদের। স্থানীয় শিক্ষার্থী মারিয়া জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে মসজিদে পড়তে যায় সে, মাঝে মাঝে কাদায় পড়ে বই খাতা ভিজে যায়। 32 নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা। রাজধানী ঢাকা ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেন, 24+24 = 48 ঘন্টা ধরে ধানমন্ডির 32 নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি। এটা ভাঙার সাথে সাথে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে, তার সাথে নাচানাচি করা সহ অনেক কিছু হয়েছে। রুমিন ফারহানা বলেন, 32 নম্বর অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হলো, এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পেছনে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। তিনি আরও বলেন, যমুনায় মিটিং করা যাবে না, কিন্তু আমরা দেখলাম সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা ঠিকই সেখানে গিয়ে মিটিং করতে পারলো এবং তারপরই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এলো। চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন ডিসিএসপিরা, বলছেন হাসনাত। চিপায় পড়ে ডিসিএসপিরা ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সন্ধ্যায় রাজশাহীতে জুলাই পথযাত্রা শেষে নগরের সাহেব বাজার 0 পয়েন্টে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ডিসিএসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি, আপনারা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। সাংবাদিকদের দিকেও নজর রাখা হচ্ছে জানিয়ে হাসনাত বলেন, আমরা সাংবাদিকদের দেখছি, আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি। এই সাংবাদিকরাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য লেগেছিল। হাসনাত বলেন, এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না, কারো তাবেদার হতে চায় না, তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না। সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা জেনে রাখুন, আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মুরব্বীরা ফাইল করেছেন, বাবারা ফেল করেছেন, তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছেন। হারানোর কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা কি জানি না গত 16 বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল, আপনাদের ব্যবসা কেমনে ছিল, আমরা সব জানি। কারে ভয় দেখান? আমাদের হারানোর কিছু নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের, আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দেব। তিনি বলেন, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না। কোনো মায়ের বুক আর খালি হবে না, কোনো ইলিয়াস আর হারিয়ে যাবে না, কোনো দেশপ্রেমিক সাংবাদিককে বিদেশে থাকতে হবে না। প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে দেখেন আপনারা ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। আপনারা ভুলে যাবেন না 16 বছরে ডিসিএসপিদের কি পরিণতি হয়েছে। আপনারা ভুলে যাবেন না এই দিন না আরও দিন আছে। আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন, আওয়ামী পন্থী হন। রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি? সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, ক্যান্টনমেন্টের সুযোগ হয়েছে। ডিসিএসপিতে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান করে, যদি কেউ মিডনাইট ইলেকশন সহযোগিতা করে, এই বাংলাদেশে আর তার জায়গা হবে না। গোয়েন্দা সংস্থার সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। বলেন, রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন, বাংলাদেশে যারা গোয়েন্দা সংস্থা আছেন, তারা জানেন না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কী ষড়যন্ত্র হয়।
তারা জানেন না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলতে কী ষড়যন্ত্র হয়, যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খোলে। তারা একটি রাজনৈতিক দলকে আরেকটা দলের বিরুদ্ধে লাগিয়ে দেয়। আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আমরা আপনাদেরকেও দেখছি। তিনি বলেন, আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই, সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া ভোটের চেষ্টা করা হয়, আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। আমরা নির্বাচন চাই, অবশ্যই চাই, তবে সেটা সংস্কার সহ, জুলাই ঘোষণাপত্র সহ। আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে, সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন। প্রবাসীদের ভোট নিয়ে নতুন ভাবনা ইসি। জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি আলোচিত হচ্ছে দীর্ঘদিন ধরে, তবে কোনো সরকারই তা কার্যকর করেনি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে লাখ লাখ প্রবাসী বাংলাদেশিকেও ভোটাধিকারের আওতায় আনতে চায়। নির্বাচন কমিশন সরকারের সঙ্গে সুর মিলিয়ে প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করতে চায়। সেজন্য সংশ্লিষ্টদের নিয়ে কর্মশালা করেছে, সেমিনারে আলোচনা করেছে, বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পদ্ধতিতে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হবে তা চূড়ান্ত হয়নি। অন্যদিকে এ ভোট সম্পন্ন করতে নতুনভাবে ভাবছে ইসি থেকে এসব তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন থেকে প্রথমে প্রক্সি ভোটের কথা ভাবা হলেও তাতে রাজনৈতিক দলগুলো ভেটো দেয়। দলগুলোর বক্তব্য ছিল, প্রক্সি সিস্টেমে ভোট হলে যে প্রতীকের ভোট পড়ার কথা তা নাও পড়তে পারে, ফলে সেখান থেকে খানিকটা সরে আসে ইসি। এছাড়া অনলাইন ও পোস্টাল পদ্ধতির কথা আলোচনায় ছিল। এসব আলোচনার পর ইসি ডিজিটাল পোস্টাল ব্যালট নিয়ে নতুনভাবে ভাবছে। পদ্ধতিতে ভোট আগের পোস্টাল সিস্টেমেই হবে, তবে তার আগে অনলাইন প্রবাসী ভোটারের সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে এই পদ্ধতিতে ভোট গ্রহণ করতে হলে ভোটার প্রতি 500 থেকে 5,000 টাকা পর্যন্ত ব্যয় হবে। লাখ লাখ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় হবে। বিশাল এই ব্যয়ের বিষয়টি নতুন করে ভাবনায় ফেলেছে ইসিকে। ইসির এক কর্মকর্তা জানান, প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে বেশিরভাগ রাজনৈতিক দল বিদ্যমান পোস্টাল ব্যালটকে ডিজিটালে রূপান্তর করে তা ব্যবহারের পক্ষে মতামত দিয়েছে, আর প্রক্সি ভোট পদ্ধতিতে সন্দেহ প্রকাশ করছে, যার ফলে কমিশনও ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে প্রবাসী বাংলাদেশিদের অনলাইন রেজিস্ট্রেশন করে পোস্টাল ব্যালট পদ্ধতিতে কিভাবে আরও কার্যকর করা যায় তা নিয়ে পরিকল্পনা করছে। ইতিমধ্যে ডাক বিভাগ, ফেডএক্স, ডিএইচএল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন ব্যবস্থা তথ্য প্রযুক্তি কমিটি। ওই কর্মকর্তার নাম প্রকাশ না করে বলেন, বেসরকারিভাবে কুরিয়ার সার্ভিসে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালট সার্ভিসের চ্যালেঞ্জ তুলে ধরা হয় বৈঠকে। তাতে ভোটার প্রতি গড়ে প্রায় 5,000 টাকা এবং ডাক বিভাগের ইএমএস সার্ভিসে ভোট প্রতি গড়ে 500 টাকা ব্যয় হতে পারে বলে জানানো হয়। তবে কোন পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে তা এখনও চূড়ান্ত করতে পারেনি ইসির একটি সূত্র বলছে, গত 26শে জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রায় 1.5 ঘণ্টাব্যাপী ওই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রবাসীদের ভোটদানের ব্যয় নিয়ে আলোচনা হয়েছে। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট গ্রহণ করা হলে বিপুল অর্থের প্রয়োজন হবে, তা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন সিইসি। সূত্রটি জানায়, ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে প্রবাসী বাংলাদেশিদের অনলাইন রেজিস্ট্রেশন করে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করতে হলেও ভোটার প্রতি খরচ পড়তে পারে ডাক বিভাগের ইএমএস সার্ভিসে 500 টাকা আর বেসরকারিভাবে 5,000 টাকা, যা সরকারকে বহন করতে হবে। প্রবাসীদের ভোটের আওতায় আনলে কী পরিমাণ ভোটার অন্তর্ভুক্ত হবে, মোট কত টাকার প্রয়োজন হবে, এটি কতটুকু কার্যকর হবে, এসব ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে সিইসি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।